প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি পরিবার পরিজনের সবাইকে নিয়ে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, সরকারি রাজর গোপালগঞ্জ কেজেএস পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজ, রাজর, মাদারীপুর। আমি সকল ব্যবসায়ী শিক্ষা শাখার ছাত্রছাত্রীদের যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ো তাদেরকে খাতা কলম নিয়ে প্রস্তুত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি আজ তোমাদের ফিন্যান্স ও ব্যাংকিং বই থেকে তৃতীয় অধ্যায়ে থেকে আমি অর্থাৎ অর্থের সময় মূল্য চ্যাপ্টার থেকে আমি তোমাদের একটি সৃজনশীল উপস্থাপন করেছি এবং সেটা সমাধান করব। আশা করি তোমাদের সবাই খাতা কলমে তুলবে এবং তোমরা সবাই এই সৃজনশীল প্রশ্ন সমাধান করলে তোমরা সবাই উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন রেখেছি। আমি তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করছি, যা অর্থের সময় মূল্য। এখানে উদ্দীপকটা আছে, মিস্টার রহিম 10 বছর পর ফ্ল্যাট ক্রয়ের উদ্দেশ্যে 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। ব্যাংক তাকে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 6.50 হারে সুদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। অপরদিকে ব্যাংক তাকে বার্ষিক চক্রবৃদ্ধি 8% হারে 10 বছর পরে 20 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে। তো শিক্ষার্থীরা, এটা যেহেতু অর্থের সময় মূল্য, আমরা স্বাভাবিকভাবে অর্থের সময় মূল্য সম্পর্কে একটু জানবো, যে সময়ের পরিবর্তনের সাথে অর্থের যে মূল্যের পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। এখন আমি এই অর্থের সময় মূল্যের চ্যাপ্টার থেকে আমি যে প্রশ্নগুলো করেছি, এখানে ক নম্বরে আসছে সুযোগ ব্যয় কি, খ নম্বরে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অভিনব পদ্ধতি কোনটি ব্যাখ্যা করো, গ নম্বরে বলেছে মিস্টার রহিম ব্যাংক থেকে 10 বছর পরে কত টাকা পাবে, এবং ঘ নম্বরে প্রশ্ন মিস্টার রহিম কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবেন বলে তুমি মনে করো। এখানে দুইটা যেহেতু অপশন আছে, সেহেতু তিনি কোন ব্যাংকের প্রস্তাব গ্রহণ করবেন সেটা বলে তুমি মনে করো, অর্থাৎ এখানে তোমার যুক্তি উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, ক নম্বর খ নম্বর এই উত্তরটা আমি মুখে বলে দিচ্ছি, আর লেখার অবশ্যই একটা কৌশল আছে। সেই কৌশলটা হলো, আমাদের যে খাতার মার্জিন থাকে, আমরা ক নম্বরটা এখানেও দিতে পারি, আবার পাশেও দিতে পারি। তো সুযোগ ব্যয় কি, আমরা যখন আমাদের একটি প্রকল্পের বিনিয়োগ করলে আমাদের অন্য প্রকল্পের বিনিয়োগের আয়ের যে প্রকল্পের বিনিয়োগের আয়ের যে সুযোগ হারাতে হয়, অর্থাৎ আমি সামনে একটি প্রকল্প আমি বিনিয়োগ করলে অপর যে প্রকল্পগুলো থাকবে সেই প্রকল্পগুলোর আয়ের সুযোগ হারাইতে হয়, সেইটাকেই সুযোগ ব্যয় বলে। খ নম্বরের প্রশ্ন বলছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভিনব পদ্ধতি কোনটি। দীর্ঘমেয়াদী বিনিয়োগের সবচাইতে অভিনব পদ্ধতিটি হলো লিজিং বা ভাড়া নেওয়া। অর্থাৎ এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা উক্ত সম্পত্তি ক্রয় না করে লিজিং অর্থাৎ ভাড়া নেওয়ার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকে। এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদে তার সম্পদ ক্রয়ের জন্য তার বড় ধরনের মূলধন ওইখানে বিনিয়োগ করতে হচ্ছে না, সুতরাং সেই টাকাটা সে কি করতে পারে, এই ব্যবসায় সে বিনিয়োগ করতে পারে। তাই এখানে বলতে পারি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অন্যতম অভিনব পদ্ধতি হচ্ছে লিজিং। তো শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ। গ নম্বর এবং ঘ নম্বর আমি এই দুটোর সমাধান করে দিচ্ছি। তোমরা, আমি আশা করেছি বা আমি মনে করি তোমরা এত সময় প্রশ্নটি তুলে নিয়েছ। এখন আমি এই প্রশ্নটি মুছে তোমাদের আমি এটার সমাধান করব।
তো শিক্ষার্থীরা এখানে গ নাম্বার প্রশ্ন যেহেতু আমি মুছে ফেলেছি, আমি আমার বই থেকে এখানে দেখছি। মিস্টার রহিম 10 বছর পরে ব্যাংকে কত টাকা জমা রেখে 10 বছর পরে পাবেন আমাদের সেটা। তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমাদের সূত্র আছে, তাহলে আমরা প্রথমে সূত্রটা লিখি 10 বছর পরে। তাহলে গ আমরা প্রথমে সূত্রটা লিখি। আমরা জানি এফভি, যেহেতু এটা ভবিষ্যৎ মূল্য অর্থাৎ বর্তমান টাকা জমা রেখে ভবিষ্যতে কত টাকা পাওয়া যাবে এরকম কোনো বিষয় চেয়েছে, তাই এখানে ভবিষ্যৎ মূল্য। তাহলে আমরা জানি এফভি সমান, আর যেহেতু এটা ত্রৈমাসিক চক্রবৃদ্ধির একটা ফাংশন, তাই আমরা জানি এফভি সমান পিভি ইন্টু 1 আই এম টু দা পাওয়ার এম এন। তো এখানে যেহেতু আমাদের ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে, তা প্রথমে ভবিষ্যৎ মূল্য, বর্তমান মূল্য, পিভি সমান 10 লক্ষ, 1 2 3 4 5 6, 10 লক্ষ টাকা। এক সূত্রের আয়, সুদের হার, আয় কত পার্সেন্ট সুদের হার এখানে দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে 6.50 এত পার্সেন্ট, বা এই যে এখন আমরা পার্সেন্টটা উঠাইলে এটা হবে বা 0.065 এত টাকা হারে, অর্থাৎ এত পার্সেন্ট হারে। সময় n সমান 10 বছর। যেহেতু এটা ত্রৈমাসিক, অর্থাৎ m এর আমাদের এখানে একটা মান আছে, চক্রবৃদ্ধির সংখ্যা, n সমান ত্রৈমাসিক, মানে 3 মাস পর পর একবার আমরা আমাদের যে কোনো পার্সেন্ট অর্থাৎ সুদের হার 1 বছরের দেওয়া থাকে, এটা যেহেতু ত্রৈমাসিক 3 মাস পর পর, তার মানে বছরে 4 বার, 3 4 12, 4 বার। এবং ভবিষ্যৎ মূল্য এফভি সমান 30। এখানে আমাদের ভবিষ্যৎ মূল্যটা বের করতে হবে, সেজন্য 30 চিহ্নটা দেওয়া, অর্থাৎ জিজ্ঞেস। তাহলে আমরা এখন এই যে মানগুলি লিখেছি এইগুলি এই সূত্রে বসিয়ে দেব শিক্ষার্থীরা। এখানে অতএব এফভি সমান সমান পিভির পরিবর্তে 10 লক্ষ, পিভির পরিবর্তে 10 লক্ষ 1 যোগ 0.065 এইখানে 4 গুণ 10 সমান 10 লক্ষ। আমরা এই 0.65 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, আমি একটু ক্যালকুলেশন করে দেখছি। তাহলে 0.65 কে 4 দিয়ে ভাগ করে যদি আমরা পাই 0. ক্যালকুলেটরে যেটা আসছে 1 যোগ 0.01625
0,1,6,2,5 আর 4 10 40। তো শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমরা এই 0.65 কে 4 দিয়ে ভাগ করে এই সংখ্যাটা পেয়েছি। তো এখন পরবর্তীতে আর এই ক্ষেত্রে অবশ্যই নরমাল ক্যালকুলেটর ব্যবহার থেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো হয়। 10 লক্ষ 2 3 4 5 6 10 লক্ষ আমরা এটাকে একবারে 1 যোগ দশমিক এত, তার মানে আমরা ক্যালকুলেটরে উঠাবো 1 সাথে এই দশমিক ভগ্নাংশ এই সংখ্যাটা যোগ করে তার পাওয়ার দেব 40। তাহলে পাওয়ার দিয়ে আমি কাজটা করছি, পাওয়ার দিলে আমরা কত পাই? 1.905555558 এই ক্ষেত্রে আমরা দশমিকের পরে কতটা সংখ্যা নিব? সাধারণত আমরা কম পক্ষে একেবারে সর্বনিম্ন 3 ডিজিটের সংখ্যা নেব দশমিকের পরে। আর যদি আমরা এইখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা সবচেয়ে ভালো হয় এইখানে একের পরে অর্থাৎ কয়টা শূন্য আছে দশমিকের পরে সেই কয়টা সংখ্যা নিলে আমাদের একেবারে অঙ্কটা একেবারে নিখুঁত অর্থাৎ নির্ভুল হলো। তাহলে এই 10 লক্ষকে আমরা 1 দশমিক এই সংখ্যাগুলো দ্বারা যদি গুণ করি, তাহলে গুণ করে দেই, তাহলে কত হবে? 19 0 5 5 5 8 5 5 5 এইখানে দশমিকের পরে বাছার পরে 8, তারপরে 7 আছে। আমরা ক্যালকুলেশনে এখানে বসে আমি কোনো পয়সা ফ্র্যাকশন নেব না, পূর্ণ সংখ্যা নেব, অর্থাৎ 8 না নিয়ে আমি এখানে একবারে 9 নিয়ে নেব। অতএব মিস্টার রহিম 10 বছর পর 10 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখলে পাবে 1,9055559 এত টাকা, অর্থাৎ 19,05,559 টাকা পাবে। তো শিক্ষার্থীরা এটা আমরা উপরে লিখে দিতে পারি ক ব্যাংকের ক্ষেত্রে তাহলে কি করলাম? আমরা জানি FB সমান PB ইনটু 1 যোগ I ডিভাইডেড বাই M আর পাওয়ার MN, অর্থাৎ M গুণ M। এটা আমরা সূত্র এবং সেই সূত্রের মানগুলো বসে ক্যালকুলেশন করে আমরা দেখেছি 10 বছর পরে মিস্টার রহিম 19,05,559 টাকা পাবে। এখন আমরা গ নাম্বারে দেখব। তো শিক্ষার্থীরা তোমরা এটা তুলেছো আশা করি। ঘ নাম্বারে যেহেতু ওইখানে দেওয়াই আছে যে 10 বছর পরে 20 লাখ টাকা পাবে, তারপরেও আমাদের একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, অঙ্কটা করে দেখতে হবে প্রকৃত কত টাকায় পেত। খ ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি
এফ ভি সমান পি ভি এক যোগ আই টু দ্য পাওয়ার এন। তো শিক্ষার্থীরা যখন বার্ষিক চক্রবৃদ্ধির সুদে বলবে তখন এটা সূত্র। তো এখানে 10 লক্ষ টাকা দেওয়া আছে, এইখানে সুদের হার 8% বা 0.08। এইখানে যেহেতু এম নাই অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা নাই, এম আসবে না, ভবিষ্যৎ মূল্য। তো এখন এফ বি সমান 1 যোগ 0.08 10। তো এটাকে আমরা একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাবো, আমি একটু ক্যালকুলেশনটা করে নেই। তাহলে পেয়েছি 2.15892 589249। এখানে আমি সম্পূর্ণ ডিজিট নিয়েছি। 10 লক্ষ দিয়ে এটাকে গুণ করলে হবে 2158925। এখানেও এত টাকা আমাদের আসছে। এখানে ফ্র্যাকশন অর্থাৎ ওই যে পয়সা আসছে, আমি পয়সাটা বাদ দিয়েছি, প্রায় শব্দটা লিখি। তো এইখানে শিক্ষার্থীরা এই ক্ষেত্রে ঘ নম্বরে কোন ব্যাংকে জমা রাখলে লাভবান হবে মিস্টার রহিম, সেটা বের করতে হলে যদি সে খ ব্যাংকে জমা রাখতো এবং খ ব্যাংক যদি ওই 20 লক্ষ টাকা শর্ত না দিত তাহলে সে পেত মেয়াদ শেষে অর্থাৎ 10 বছর পরে 21,58,925 টাকা। এখন নিচে লাস্টে একটু মন্তব্য লিখতে হয়, যেটা আমি মুখে বলে দিচ্ছি। তাহলে এক্ষেত্রে নিচে লাস্টে মন্তব্যটা লিখব যে ক থেকে পাই মেয়াদ 10 বছর পর মেয়াদ শেষে পাবে ওই 19,05,559 টাকা। আর এদিকে খ ব্যাংক সে মেয়াদ শেষে দিবে 20 লক্ষ টাকা, যদিও এখানে 21,58,925 টাকা আমাদের খ ব্যাংকে 8% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আসে, কিন্তু শর্ত অনুযায়ী খ ব্যাংক আমাদের দিবে 20 লক্ষ টাকা। তারপরেও খ ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক, কারণ যেহেতু ক ব্যাংক থেকে খ ব্যাংকে টাকা জমা রাখলে রহিম বেশি টাকা অর্থাৎ মেয়াদ শেষে কিছু পরিমাণ টাকা বেশি পাবে। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। আর পরবর্তীতে বইয়ের 2 নাম্বার অর্থাৎ এইখানে আমরা অর্থের সময় মূল্যের অঙ্কটা করাইছি, সেই আলোকেই তোমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটা অঙ্ক বইয়ে আছে। তো 2 নাম্বার না, সরি, তোমরা 1 নাম্বার অঙ্কটি বাসার কাজ থাকবে, সেটা তোমরা করবা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।